আমরা এবার পিএন জাংশন ডায়োড নিয়ে আলোচনা করব। একটু আগে আমরা পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহী নিয়ে ইন্ডিভিজুয়ালি আলোচনা করেছি। এবার আমরা পি আর এন জাংশন ডায়োডকে মানে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীকে এক করে দিয়ে জাংশন ডায়োড কিভাবে কাজ করে সেভাবে আলোচনা করব। তো এখানে যে এক করে দেয়া এই প্রসেসটা আসলে মোটেও সহজ কোনো প্রসেস না। এই ব্যাপারটা হচ্ছে একটি পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ ব্যবস্থায় খুবই সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে এদেরকে এক করে দেওয়া হয় এবং এক করে দেওয়ার ফলে যে নতুন ডাটা তৈরি হয় আমরা পিএন জাংশন বলি। তো এই জাংশনটা আসলে কিভাবে কাজ করে আমরা দেখব। তো এইখানে যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমরা জানি পি টাইপ অর্ধপরিবাহীতে প্রচুর পরিমাণে হোল থাকে এবং এন টাইপ অর্ধপরিবাহীতে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে। সো এইখানে হোল আর ইলেকট্রনের বাইরেও পি টাইপে আমার কিছু ইলেকট্রন রয়েছে এবং এন টাইপেও কিছু হোল রয়েছে। তো ব্যাপারটা হয় কি যে এন এর যে ইলেকট্রন গুলো রয়েছে এই ইলেকট্রন গুলো পি টাইপের হোলের আকর্ষণে সে এইভাবে পি টাইপের দিকে অগ্রসর হয়। একইভাবে যদি আমি বলি পি টাইপের হোল গুলো এই ইলেকট্রন এন টাইপের প্রচুর ইলেকট্রনের প্রভাবে সে এন টাইপের দিকে অগ্রসর হয়। এর ফলে তারা দুজনের যে সংযোগ স্থল সেই পৃষ্ঠে জমা হয়। তো পৃষ্ঠে ইনিশিয়ালি হোল গুলো জমা হলে সে পজিটিভ আধানে হবে, এদিকে ইলেকট্রন গুলো সে জমা হলে নেগেটিভ আধানে হবে। কিন্তু এই উভয় পাশ এরা হয় কি পরবর্তীতে যে ইলেকট্রন গুলো আসে সেই ইলেকট্রন গুলো পজিটিভ আধানে পরিণত হয় এবং যে হোল গুলো এদিকে আসে সেই হোল গুলো নেগেটিভ আধানে পরিণত হয়। এভাবে পি টাইপের দিকে নেগেটিভ আধান বা ইলেকট্রন এবং এন টাইপের দিকে হোল বা এই পজিটিভ আধানের একটা লেয়ার তৈরি হয়। এই লেয়ারটাকে আমরা বলি আসলে নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ার। তো ডিপ্লেশন লেয়ারটা আসলে পি টাইপ এন টাইপের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে, সেটা আমরা পরবর্তীতে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস আলোচনা করব। তো এটা আসলে পি টাইপ এন টাইপের একটা বেসিক আলোচনা, যেখানে হচ্ছে আমাদের মোটামুটি পি আর এন টাইপ অর্ধপরিবাহী এক করে আমরা একটা জাংশন তৈরি করেছি। তো এইখানে এই যে ডিপ্লেশন লেয়ারটা হয় এই ডিপ্লেশন লেয়ারটার যে প্রস্থ বা উইথ এটা খুব বেশি হয় না, এটা 10⁻⁻6 থেকে 10⁻⁸ মিটারের মাঝামাঝি অবস্থান করে। তো এরা আসলে এই লেয়ারটা আমাদের এই পিএন জাংশনের মধ্যে ইলেকট্রন যে ট্রান্সমিশন একটা বাধা সৃষ্টি করে। এই জন্য এদেরকে আমরা মাঝে মাঝে ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত স্তর বলি। পরবর্তীতে যখন আমরা উচ্চ মাত্রার ভোল্টেজ দ্বারা এটি কানেক্ট করে সার্কিট পূরণ করি তখন এর মধ্যে একটি বিশেষ পরিবর্তন দেখা যায়, যেটা আমরা পরের টপিকে জানবো। তো আমরা এর পরের টপিকে চলে যাই ফরওয়ার্ড বায়াসে। তো ফরওয়ার্ড বায়াসে যাই আমরা চলে। তো ফরওয়ার্ড বায়াসে যাওয়ার আগে একটু আমরা ওয়েট করি। তো ফরওয়ার্ড বায়াস যাওয়ার আগে আমরা একটু দেখি যে আমরা আগের পি টাইপ জাংশন ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করতে পারি কিনা। তো এইখানে আমরা এই যে পিএন জাংশন ডায়োডটাকে একটা সার্কিটের সাথে কানেক্ট করে দিয়েছি। যে সার্কিটটা হচ্ছে সার্কিটের পজিটিভ পাশ, যে পজিটিভ পাশটা হচ্ছে আমাদের পি টাইপের সাথে কানেক্টেড এবং যে নেগেটিভ পাশ সেই নেগেটিভ পাশটা আমাদের এন টাইপের সাথে কানেক্টেড। এখন যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের যখন আমি বর্তনী পূরণ করে ভোল্টেজ বাড়িয়ে দেবো তখন যে ব্যাপারটা ঘটবে সে ঘটতে হচ্ছে যে এইখানে যে প্রচুর ইলেকট্রন গুলো আছে সে এই পজিটিভ আধানের দ্বারা আকৃষ্ট হয়ে সে এইখানে এসে বা এই রাস্তাতে এসে সে বর্তনী পূরণ করার চেষ্টা করতে চাইবে। অন্যদিকে এইখানে যে নেগেটিভ আধানটা আছে সে এই যে ডিপ্লেশন লেয়ারের হোলগুলো বা পজিটিভ আধানগুলো সেগুলোকে নিজের দিকে টানার চেষ্টা করতে চাইবে। তো নিজের দিকে টানার চেষ্টা করতে চাইলে এদিকেও এই পজিটিভ আধান আসার চেষ্টা করবে। অন্যদিকে এইখানে ইলেকট্রন প্রচুর ট্রান্সমিশন ঘটবে এবং তখন দেখা যাবে যে এই ইলেকট্রন গুলাও এই ঘাটতি পূরণে এই পি টাইপের দিকে অগ্রসর হচ্ছে। এভাবে হোল ইলেকট্রন বিনিময়ের মাধ্যমে আমাদের পি এন জাংশনে যে ডিপ্লেশন লেয়ারের কিন্তু যে বেডটা বা রেঞ্জটা সেটা কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই পজিটিভ আধানের ফলে এখান থেকে যে ইলেকট্রন গুলো বের হয়ে আসতেছে তার ফলে এইখানে যে লেয়ারটা সেই লেয়ারটা আমাদের আস্তে আস্তে চিকন হওয়া শুরু করতেছে। একইভাবে এইখানে আমার পজিটিভ আধানের প্রভাবে এই যে এখানে যে নেগেটিভ আধানের প্রভাবে এইখানে যে আমাদের পজিটিভ আধানগুলো আছে সেও চলে আসতেছে, অর্থাৎ এদিকেও আমার ডিপ্লেশন লেয়ারের পরিমাণ কমে যাচ্ছে। যদি ডিপ্লেশন লেয়ারের পরিমাণ কমে যাচ্ছে আমরা তার মানে কি এইখান থেকে ইলেকট্রন গুলো খুব সহজে এই ইলেকট্রনের ঘাটতি পূরণে এখানে গমন করতে পারবে। এভাবে ডিপ্লেশন লেয়ার বা নির্দিষ্ট স্তরের বেদ কমার মাধ্যমে এবং ব্যাটারির ধনাত্মক প্রান্ত পি টাইপ অর্ধপরিবাহের সাথে সংযুক্ত করে আমরা বিদ্যুৎ প্রবাহ করে থাকি এবং এর ফলে বিদ্যুৎ প্রবাহের নিরবিচ্ছিন্ন এবং সময়ের সাথে সাথে আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই ধরনের যে ঝোঁক বা এই ধরনের যে বায়াস তৈরি হয় এই বায়াসটাকে আমরা বলি হচ্ছে সম্মুখ বায়াস বা
ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন ট্রান্সমিশন মেজার করি বা কারেন্ট ট্রান্সমিশন মেজার করি, সেটা দেখা যায় আমরা মিলি অ্যাম্পিয়ারের রিডিং পাই। অর্থাৎ এই জাংশনে, এই ফরওয়ার্ড বায়াস জাংশনে এই সিস্টেমে আমরা মিলি অ্যাম্পিয়ারের মতো বিদ্যুৎ প্রবাহ মোটামুটি নিরবিচ্ছিন্নভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তো পিএন জাংশন ডায়োড গেল। তো এরপর ঠিক আমরা এর বিপরীত জাংশন মানে ফরওয়ার্ড বায়াস আমরা এটা পড়লাম। তো ফরওয়ার্ড বায়াসের পর ঠিক আমরা বিপরীত রিভার্স বায়াস নিয়ে কাজ করব। তো রিভার্স বায়াসের নিয়ে আলোচনা করতে আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। তো রিভার্স বায়াস বা বিপরীত ঝোঁক নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, এই ক্ষেত্রে আমাদের আগের মতোই সেটআপটা রয়েছে, খুব বেশি পরিবর্তন হয়নি। তো যে ব্যাপারটা ঘটছে যে শুধুমাত্র আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্ত এই ক্ষেত্রে আমরা এন এর সাথে যুক্ত করেছি, আর ব্যাটারির ঋণাত্মক প্রান্ত আমরা পি এর সাথে যুক্ত করেছি। তো যে ব্যাপারটা ঘটবে এখানে, সেটা হচ্ছে যে এইখানে আমরা জানি যে আমাদের গত টপিকে ফরওয়ার্ড বায়াস একটা টপিক একটু ইনফরমেশন মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যে নিঃশেষিত স্তর। নিঃশেষিত স্তর খুব সহজভাবেই আমাদের যে পিএন জাংশন, এই জাংশনে একটা বিভবের তৈরি করে বা একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে, যে তড়িৎ ক্ষেত্রে একটি বিভব থাকে, যে বিভবটাকে আমরা ভিডি দিয়ে প্রকাশ করি, ভিডি, এবং এটাকে আমরা নিঃশেষিত বিভব বলি। তো আমাদের ব্যাটারি যে কানেকশন দিয়ে বর্তনী পূরণ করি, সেই ব্যাটারির ভোল্টেজের পরিমাণ অবশ্যই এই নিঃশেষিত বিভব থেকে বেশি হতে হবে, না হলে এই নিঃশেষিত বিভবকে ভেঙে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমাদের কারেন্ট ট্রান্সমিশন করা সম্ভব কঠিন হয়ে যাবে। মানে অর্থাৎ আমাদের ডিপ্লেশন লেয়ার ভাঙাটা তখন কঠিন হয়ে যাবে। অর্থাৎ ডিপ্লেশন লেয়ার ভাঙতে হলে আমাদের অ্যাটলিস্ট এর পরিমাণ ভিডি থেকে বেশি, অর্থাৎ নিঃশেষিত বিভব থেকে বেশি হতে হবে। আচ্ছা, এবার আমরা যদি রিভার্স বায়াস নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত আমরা পি এর সাথে এবং ধনাত্মক প্রান্ত এর সাথে কানেক্ট করেছি, এতে করে কি হবে, এতে করে ঋণাত্মক প্রান্তে যে ইলেকট্রন গুলা, সেই ইলেকট্রন গুলা কিন্তু অর্থাৎ এই ইলেকট্রনের দিকে ধাবিত হবে, এবং এই পজিটিভ প্রান্ত ইলেকট্রন গুলো এই পজিটিভ অংশে এসে সে আরো প্রণোদনা দেবে। অর্থাৎ যদি আমি অন্যভাবে চিন্তা করি যে এই হোলগুলো এই নেগেটিভের আকর্ষণে সেদিকে চলে আসবে, অর্থাৎ এইখানে ধীরে ধীরে ইলেকট্রনের আধিক্য বাড়তে থাকবে। একইভাবে যদি আমি বলি যে এই ইলেকট্রনগুলো এই পজিটিভ প্রান্তে এসে যুক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আমার এই ক্ষেত্রে কিন্তু ধনাত্মক আধান বা হোলের আধিক্য বাড়তে থাকবে। অর্থাৎ দেখা যাবে যে এইখানে আস্তে আস্তে ডিপ্লেশন লেয়ারের প্রশস্ততা বাড়তে থাকতেছে। আমাদের রিভার্স বায়াসের ক্ষেত্রে যখন আমরা বর্তনী পূরণ করি, তখন আমরা মাইক্রো অ্যাম্পিয়ারে রিডিং পাই। মাইক্রো অ্যাম্পিয়ার রিডিং পাই অর্থাৎ প্রথম থেকে সামান্য কিছু ইলেকট্রন ট্রান্সমিশন অংশগ্রহণ করে। এর কারণ হচ্ছে পি এবং এন এ সামান্য কিছু মাত্রায় ইলেকট্রন এবং হোল তৈরি হয়, যেটা আমরা বলেছি যে বাইরে থেকে শক্তি বা তার প্রয়োগ করলে যখন এদের মধ্যকার কেলাস ভেঙে যায়, তখন কিছু হোল এবং ইলেকট্রনও তৈরি হতে পারে। অর্থাৎ পি এর যদিও গরিষ্ঠ আধান বাহক হোল, কিন্তু সে কিছু ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। একইভাবে এন এর যদিও গরিষ্ঠ আধান বাহক ইলেকট্রন, সেও কিছু হোলের মাধ্যমে ইলেকট্রন পরিবহন করে। অর্থাৎ যে কিছু সামান্য পরিমাণে ইলেকট্রন এবং হোল পি এবং এন এ যথাক্রমে থাকে, তারা ইলেকট্রন গ্রহণে অংশগ্রহণ করে এবং তারা মাইক্রো অ্যাম্পিয়ারের মতো রিডিং দেয়। কিন্তু দেখা যায় পরবর্তীতে যে আমাদের গরিষ্ঠ আধান বাহকের ভূমিকা এখানে জিরো হয়ে যায়, এবং আস্তে আস্তে ডিপ্লেশন লেয়ার বাড়তে থাকে, এবং পরবর্তীতে দেখা যায় এখান থেকে কোনো তড়িৎ পরিবহন পরিবাহিত হচ্ছে না। অর্থাৎ নিঃশেষিত বিভব বা বিভবের দেখা যায় যে একটা সময় নিঃশেষিত বিভব এবং ই এর মান পরস্পর সমান হয়ে যায়। এরপরে অবশ্য আমাদের একটু অন্যরকম জিনিস ঘটে, সেটা আমরা পরবর্তীতে গ্রাফ বিশ্লেষণের সময় দেখব। তবে এইখানে অর্থাৎ আমরা বলতে পারি যে এইখানে নিঃশেষিত স্তরের বৃদ্ধির মাধ্যমে আমরা পরিবহনকে বাধার সৃষ্টি করছি, এবং এই প্রসেসটারে আমরা আসলে রিভার্স বায়াস বিপরীত ঝোঁক হিসাবে অভিহিত করতে পারি। আশা করি এটা সম্পর্কে আমাদের ধারণা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটা মোটামুটি গ্রাফ নিয়ে আলোচনা করবো, যে গ্রাফটা আসলে কি বলে। তো এই গ্রাফটা আসলে বলতেছি যে আমরা ভোল্টেজ এবং ইলেকট্রিসিটির ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সম্পর্কে জানবো জাংশন ডায়োডে। এখানে আমরা মোটামুটি একটা সার্কিট দাঁড় করানোর চেষ্টা করেছি। এই সার্কিটটা এখানে আছে। তো এই সার্কিটটার ব্যাপারটা হচ্ছে যে এই সার্কিটে আমরা উপরে এই সার্কিট থেকে বিশ্লেষণ করে আমরা এই উপর অংশটুকে আমরা দেখবো যে ফরওয়ার্ড বায়াসে কি পরিমাণ ইলেকট্রিসিটি ট্রান্সমিশন ঘটতেছে, এবং নিচের গ্রাফটায় আমরা দেখবো যে কিভাবে রিভার্স বায়াসে ইলেকট্রন ট্রান্সমিশন ঘটতেছে। এবং এটা মোটামুটি একটা কোলাবরেটিং কার্ভ, এবং এই বরাবর আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ কিভাবে যাচ্ছে, সেটা আমরা গ্রাফে দেখেছি। তো এইখানে যে ব্যাপারটা ঘটে, সেই ব্যাপারটা আমরা আলোচনা করবো এখনই। তো আমরা এখানে পিএন জাংশনকে এইভাবে আমরা অ্যামিটারকে শ্রেণীতে কানেক্ট করেছি এবং ভোল্টমিটারকে সমান্তরালে বা প্যারালালি কানেক্ট করেছি। তো এটা আমরা কেন করি সেটা চলচ্চিত্র চ্যাপ্টারে আলোচনা করা হয়ে গেছে এর আগে। তো এর আগে আর এখানে একটা আমরা পরিবর্তনশীল রোধ ব্যবহার করেছি, এবং এখানে ব্যাটারি বর্তনীতে কানেক্ট করে দিয়েছি।
সো এখানে আমরা ইনিশিয়ালি প্রথমটার ক্ষেত্রে হচ্ছে পি এর জন্য ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা এখানে পি এর সাথে পজিটিভ এবং নেগেটিভ, আর পরবর্তীতে রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা পি এর সাথে নেগেটিভ এবং পজিটিভ ভাবে কাজ করব। তো আমরা মোটামুটি এটা রিভার্স বায়াসের আমি ফিগার রেখেছি পরবর্তীতে। তো যাই হোক, আমরা এখন গ্রাফটা বিশ্লেষণে আসি। যদি আমরা গ্রাফটা বিশ্লেষণে আসি, তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ব্যাপার দেখা যায় যে আমরা যখন ভোল্টেজ এদিকে বাড়াতে থাকি, ভিএফ যখন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে বাড়াতে থাকি, তখন কিছু সার্টেন পর্যন্ত টাইম পর্যন্ত আমাদের কিন্তু ভোল্টেজে কোনো পরিবর্তন হয় না, মানে কারেন্টের কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমাদের ও পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আমাদের কিন্তু কারেন্ট কোনো ট্রান্সমিশন ঘটতেছে না, অর্থাৎ কারেন্ট এখানে স্থির। এইখানে যে ব্যাপারটি ঘটে সেটা হচ্ছে ডিপ্লেশন লেয়ারের বিভব মোটামুটি সিলিকন এবং জার্মেনিয়াম ডায়োডের জন্য যথাক্রমে 0.7 এবং 0.3 ভোল্ট হয়, এবং এটা ভাঙার জন্য সার্টেন অ্যামাউন্টের শক্তি বা এনার্জি প্রয়োজন হয়। তো এই পর্যন্ত যে ভোল্টেজটা দেই আমরা, সেই ভোল্টেজটা আমাদের ব্যবহৃত হয় এই শক্তি বা ডিপ্লেশন লেয়ার ভাঙার জন্য। তো পরবর্তীতে দেখা যায় ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যে আমরা একটা ইলেকট্রিসিটি ট্রান্সমিশন দেখতে পাই, সেটা হচ্ছে বি থেকে পি বিন্দু পর্যন্ত। বি থেকে পি বিন্দু পর্যন্ত। এরপরে যখন আমরা আবার ভোল্টেজ বাড়াই, তখন আবার দেখা যায় যে পি থেকে কিউ পর্যন্ত খুব সূচকীয় মাত্রায় বা খুব কার্ভিক, খুব বেশি পরিমাণে পি থেকে কিউ পর্যন্ত আমাদের একটা কার্ভের সৃষ্টি হয়েছে, অর্থাৎ সূচকীয় হারে আমাদের ইলেকট্রিসিটি ট্রান্সমিশন আমরা দেখতে পাই। তো এইখানে এই যে পয়েন্ট থেকে পি পয়েন্ট থেকে আমাদের সূচকীয় মাত্রায় যে বৃদ্ধি পেয়েছে, এইখানে যে ভোল্টেজের কারণে বৃদ্ধি পেয়েছে, এই ভোল্টেজটাকে আমরা বলি হচ্ছে নি ভোল্টেজ। নি ভোল্টেজ। তো নি ভোল্টেজের কারণে দেখা যায় পরবর্তীতে পি থেকে কিউ পর্যন্ত গ্রাফটা সূচকীয় হারে গিয়েছে। এই মোটামুটি আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে পি ভার্সেস কিউ ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো এবার আমরা আসি রিভার্স বায়াসের ক্ষেত্রে। রিভার্স বায়াসের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে? তো রিভার্স বায়াসের গ্রাফ ছবি কিন্তু আমরা এখানে দেখাইছি অ্যাকচুয়ালি। তো রিভার্স বায়াসের ছবিতে যেটা হয় যে রিভার্স বায়াসে যখন আমরা প্রথমে কারেন্ট দিই, তো কারেন্টের কারণে আমি আগে বলেছিলাম কিছু এখানে লঘিষ্ঠ আধান বাহক গুলো প্রথমে কিছু পরিমাণ ইলেকট্রনের ট্রান্সমিশন ঘটায়। সেটা হচ্ছে আমাদের ও পয়েন্ট থেকে এখান পর্যন্ত আই নট পর্যন্ত কিছু কারেন্ট আমরা দেখতে পাচ্ছি যে যাচ্ছে, আই আর এ কিছু কারেন্ট যাচ্ছে। এই কারেন্ট আই নটে যায় পৌঁছাচ্ছে। আই নট পর্যন্ত পৌঁছানোর পর দেখতেছি যে আমরা এতটুকু জায়গা আই নট থেকে আর পর্যন্ত সে মোটামুটি স্থির আছে। তো এই যে স্থির থাকে, এবং এই আই নট কারেন্টটাকে আমরা বলি হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা লিকেজ কারেন্ট। কারণ এই কারেন্টে এসে দেখা যায় যে আমাদের ডিপ্লেশন লেয়ারের পরিধি অনেক বেশি বেড়ে গেছে, এবং পরবর্তীতে আমার যে ফরওয়ার্ড রিভার্স বায়াসের বোর্ড সার্কিট, সেই সার্কিটের ইলেকট্রন ট্রান্সমিশন আগ্রহ দেখাচ্ছে না। তো কিছু সার্টেন সময় পর্যন্ত আমাদের দেখতে পাই যে এখানে কোনো ইলেকট্রন ট্রান্সমিশন ঘটতেছে না। তো পরবর্তীতে আর পয়েন্টে গিয়ে একটা সার্টেন পয়েন্টে যখন আমাদের রোধের ভোল্টেজের পরিমাণ বাড়াতে থাকে, তখন দেখা যায় যে পিএন জাংশনে যে রোধ, সেই রোধ সম্পূর্ণ মাত্রায় ভেঙে যায়। অর্থাৎ পিএন জাংশনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আসলে বিনষ্ট হয়ে যায়। তো বিনষ্ট হয়ে যাওয়ার ফলে দেখা যায় যে এইখান থেকে হুট করে রোধের যে ব্রেকডাউনটা ঘটে, এই ব্রেকডাউনের ফলে হুট করে আমার ইলেকট্রিসিটি ট্রান্সমিশন খুব অন্যমাত্রায় বেড়ে গেছে। তো খুব বেড়ে যাওয়ার কারণে দেখা যায় আই থেকে এম পর্যন্ত যে পয়েন্টটা, এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমরা খুব খাড়া একটা রেখা দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের মাইক্রো অ্যাম্পিয়ারে আমরা কাউন্ট করি। সো এইখানে আর পয়েন্টে এসে যেহেতু আমাদের ট্রান্সমিশন অনেক বেশি বেড়ে গেছে, এই ভোল্টেজটাকে আমরা বলি জেনার ভোল্টেজ বা ব্রেক ডাউন ভোল্টেজ। তো এই ব্রেকডাউন ভোল্টেজের ফলে দেখা যায় যে আমাদের পিএন জাংশনের রোডটা সম্পূর্ণ রিভার্স বায়াসের ক্ষেত্রে রোডটা সম্পূর্ণ হচ্ছে ভেঙে গিয়ে আর থেকে এম পর্যন্ত খুব খাড়া একটা রেখা পাই, যে রেখাটা আসলে আমাদের নির্দেশ করে যে রোধ না থাকার কারণে ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কি অধিক মাত্রায় বেড়ে গিয়েছে। এবং এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে জেনার ওয়ার্ক বা জেনার ক্রিয়া। তো এটা হচ্ছে মোটামুটি আমরা একটা গ্রাফ বিশ্লেষণ করলাম। তো এরপরে যে টপিকটা আমরা যাব সেটা হচ্ছে রেকটিফিকেশন। আচ্ছা, আমরা আসলে কেন সেমিকন্ডাক্টর ব্যবহার করি, বা কেন সেমিকন্ডাক্টর এত ক্যারিকেচার করে আমাদের পরিবাহক থাকা সত্ত্বেও ব্যবহার করে, তার একটা ছোট ব্যাখ্যা আমি দিতে বলতে বলা যায় যে আমরা যদি চিন্তা করি যে আমাদের একটা পরিবাহক অনেক ইলেকট্রন রয়েছে, এবং সবগুলো ইলেকট্রনই হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সমিশন অংশগ্রহণ করবে, এবং এদেরকে হচ্ছে খুব অধিক মাত্রায় বিদ্যুৎ পরিবাহী। অন্যদিকে অর্ধপরিবাহী কিন্তু দেখা যাবে যে 10 লক্ষ ইলেকট্রন না থেকে এখানে 100 ইলেকট্রন রয়েছে, যে 100 ইলেকট্রন গুলো বিদ্যুৎ পরিবাহী অংশগ্রহণ করবে। কিন্তু আমি 100 ইলেকট্রনকে পরিবর্তন করে সেটাকে 50 বা 20 বা 200 করতে পারি। সে মানে আমার খেয়াল খুশি মতো আমি বিদ্যুৎ প্রবাহ মাত্রা নিয়ন্ত্রণ করতে পারি বা বিদ্যুৎ প্রবাহ মাত্রা দিক ঠিক করতে পারি। তো আসলে রেকটিফিকেশনের বাংলাটা হচ্ছে, যদি আমরা প্রপার বাংলা বলি, সেটা হচ্ছে একমুখীকরণ। একমুখীকরণটা কি আমরা আসলে এখানে দেখব যে
এসি কারেন্ট, যেটা অল্টারনেটিভ কারেন্ট, সেই অল্টারনেটিভ কারেন্ট আমরা দেখি যে এই সাইনোসয়েডাল কার্ভটা একটা ওয়াই এক্সিসের দুই সাইডে উপর নিচে সমানভাবে বিস্তার লাভ করতেছে, বিস্তার লাভ করে সে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত তৈরি করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে ডিসি কারেন্টের বেসিক স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি, সেটা দেখা যায় তারা ডিরেক্ট কারেন্ট বা একদিকে সে আসলে মুভ করে, সে একদিকে হাফ ওয়েভ তৈরি করে মুভ করতে পারে, বা অন্যদিকে সে ফুল ওয়েভ, একই দিকে ফুল ওয়েভ তৈরি করে মুভ করতে পারে। কিন্তু সে নর্মালি এর দুই পাশে যে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত এবং দুই পাশে সে বিস্তার করে এগিয়ে যায় না, সে যে কোনো এক পাশে বিস্তার তৈরি করে এগিয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করার জন্য পিএন ডায়োড ইউজ করি। তো এটা আসলে কিভাবে কাজ করে সেটাকে আমরা এখন দেখব। তো এই একমুখীকরণের জন্য আমাদের পিএন ডায়োড বা সেমিকন্ডাক্টর বিকল্প নেই, এবং একমুখীকরণ করে আসলে আমাদের অনেক কিছু সার্কিটে অনেক কিছু আমরা নিয়ন্ত্রণ করি, বা চিপসে অনেক কমান্ড আমরা আগে আগে ঠিক করে ফেলি। তো আমরা এখানে বাম পাশে ভি ইন এক নাম্বার যদি পয়েন্ট দিই, এটা যদি পয়েন্ট দিই, 2 নম্বর পয়েন্ট দিই ভি আউট, তো ভি ভার্সেস টি সময় সাপেক্ষে ভোল্টেজের একটা কার্ভের আমরা একটা গ্রাফ দেওয়ার চেষ্টা করব। তো এই গ্রাফে আসলে প্রথমে আমরা উপর এক নম্বরে দেখাইছি হচ্ছে একটা সাইনোসয়েডাল কার্ভ, সাইনোসয়েডাল এসি কার্ভ, সাইনোসয়েডাল এসি কার্ভ। এটাকে আমরা হচ্ছে পরবর্তীতে ডিসি কার্ভে রূপান্তরিত করব। তো ফার্স্টে আমরা চিন্তা করি, যেহেতু আমরা এই অংশটা নিয়ে কাজ করতেছি, আমরা জানি উপর থেকে শুরু হয়েছে বিস্তার, এবং এটা হচ্ছে একটা ওয়েভ দিয়ে যদি আমরা চিন্তা করি, এই ওয়েভটা উপর থেকে শুরু হয়েছে, সেই ওয়েভটা শীর্ষটা উপর থেকে শুরু হয়েছে, এটাকে আমরা পজিটিভ ধরি। তো আমরা প্রথমে এই হাফ টুক নিয়ে কাজ করি। এই হাফ ওয়েভটুকু নিয়ে যদি কাজ করি, সেক্ষেত্রে দেখা যায় হাফ ওয়েভটুকু যদি আমরা এই সার্কিটে আমরা ইমপ্লিমেন্ট করি, সেক্ষেত্রে এইখানে যেহেতু প্রথমেই শুরু হয়েছে প্লাস থেকে, তো এই সাইডটা অবশ্যই প্লাস হবে এবং পরের সাইডটা মাইনাস হবে। তো আমরা জানি যদি এই সাইডটা প্লাস হয়, এই সাইডটা পির সাথে কানেক্টেড ধনাত্মক দিক, এবং এটা একটা ফরওয়ার্ড বায়াসের মতো কাজ করবে। তো ফরওয়ার্ড বায়াসের মতো যদি কাজ করে, এইখান দিয়ে পি সাইডে সে যাবে, যাওয়ার পরে সে আর ভোল্টেজ দিয়ে এখানে একটা আউটপুট ভোল্টেজ আমি পাবো, সে এইখান দিয়ে সার্কিট পূরণ করে আমাকে একটা ভোল্টেজ দেবে, এবং এই ক্ষেত্রে ভোল্টেজের মান এবং দিক কিন্তু সেমই থাকতেছে। তো মান এবং দিক সেম থাকার কারণে আমরা আউটপুট ভোল্টেজ একটা ভোল্টেজ পাবো, সেটা ডিসি আকারে একদিকে থাকবে। তো এবার যদি আমরা সেকেন্ড হাফ ওয়েভ নিয়ে কাজ করি, অর্থাৎ এটা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইখান দিয়ে কিন্তু এর শুরু হয়েছে নিচ থেকে, অর্থাৎ এর যে দিকটা, এই দিকটা কিন্তু আমরা নেগেটিভ ধরবো, এবং পরবর্তী যে এসে পজিটিভ দিকে যায় মিলিত হয়েছে। আবার এক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের স্ট্রাকচারটা একটু পরিবর্তন হয়ে যাবে, সেই পরিবর্তন স্ট্রাকচারটা আমরা দেখি। তো এইটা হচ্ছে এখন আমরা এইটাকে এখানে ইমপ্লিমেন্ট করব। তো এই সাইডটা মাইনাস, এই সাইডটা প্লাস। তো মাইনাস থেকে যখন এটা পি এর দিকে যায় পৌঁছাবে, তো তখন কি রিভার্স বায়াসের মতো কাজ করবে। রিভার্স বায়াসের মতো যদি কাজ করে, স্বাভাবিকই এই জায়গাটা আমার হচ্ছে একদম নাই হয়ে যাবে, অর্থাৎ এইখান থেকে কোনো ইলেকট্রিসিটি যাবে না। ইলেকট্রিসিটি যদি না যায়, এদিক দিয়ে হচ্ছে আমার রোদ যে কোনো আউটপুট ভোল্টেজ আমি পাবো না, অর্থাৎ এই জায়গাটা আমার আসলে কোনো সিগন্যাল দিবে বলে আমার মানে সিগন্যাল দিবে না। তো পরবর্তীতে আবার যখন আমরা এইখানে এই ওয়েভটা নিয়ে কাজ করব, খুব স্বাভাবিকভাবে সে আবার এটার মতো করেই আমাকে এখানে রিডিং দেবে, বা যখন আবার এটা নিয়ে কাজ করব তখন আমি রিডিং পাবো না। তো যেহেতু আমি একটার পর একটা ওয়েভের আউটপুট পাচ্ছি ডিসিতে, এবং এই ধরনের রেকটিফিকেশনের ফলে আমি পুরো ওয়েভটাকে কনভার্ট করতে পারতেছি না, মানে রেকটিফাই করতে পারতেছি না, দ্যাটস তো এটার নাম হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন। এর ফলে আমরা অর্ধ তরঙ্গকে আমরা রেকটিফাই করতে পারি। আচ্ছা, এটা হলো হাফ ওয়েভ। তো এরপরে আমরা দেখবো হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন। ফুল ওয়েভ রেকটিফিকেশন আসলে নরমাল দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আমরা ব্রিজ দিয়ে করি, একটা নরমাল সার্কিট দিয়ে আমরা চিন্তা করি। তো আমরা দেখি যে আমরা কিভাবে করতে পারি। তো প্রথমে আমরা দেখবো যে ফুল ওয়েভ রেকটিফিকেশন আসলে কিভাবে কাজ করে। এখানে আগে আমি আসলে বলে দিচ্ছি যে এখানে একটা সাইনোসয়েডাল এসি ওয়েভ আমি নিয়ে এসেছি, বা সাইনোসয়েডাল এসি কার্ভ নিয়েছি। তো আর নিচে এটাকে আমরা ডিসি করব, তো ডিসি আউটপুট ভোল্টেজ হিসেবে কাজ করবে। তো আমি যখন এই যে আবার আগের মতো ফার্স্ট হাফ ওয়েভ নিয়ে কাজ করে এখানে ইমপ্লিমেন্ট করব, এখানে আমাদের যে সার্কিটটা তৈরি হয়েছে সেই সার্কিটটা মোটামুটি একটু কমপ্লিকেটেড। তো একটু কমপ্লিকেটেড কেন বলতেছি, সেটা হচ্ছে যে এইখানে আমি একটা ইনপুট দিব, আর এইখানে যে লুপ তৈরি হয়েছে এবং পরবর্তী এখানে লুপ তৈরি হয়েছে, এইখান থেকে যে আধান, যে নেগেটিভ বা পজিটিভ যে আধানই তৈরি হোক না কেন, সেই আধানগুলো আসলে পরবর্তী এই সার্কিটে সে স্বকীয় আবেশ প্রক্রিয়ায় এটাকে পজিটিভ নেগেটিভ ট্রান্সফার করবে। অর্থাৎ ফার্স্টে যদি আমি চিন্তা করি, ফার্স্টে যদি আমি এতটুকু কাজ করি, এটা হচ্ছে পজিটিভ হবে এবং এটা হবে নেগেটিভ। তো এটা নেগেটিভ হলে এটা স্বাভাবিকভাবে এই লুপে এটাও পজিটিভ,
এবং এটা নেগেটিভ। তো এইখানে স্বকীয় আবেশ প্রক্রিয়ায় এইখানে এটাও পজিটিভ হবে এবং নেগেটিভের জায়গায় এটাও নেগেটিভ হবে। তো এইখানে যদি এটা পজিটিভ হয়, এটা D1 দিয়ে যখন যাবে তখন সে ফরওয়ার্ড বায়াসের মতো কাজ করবে। ফরওয়ার্ড বায়াসে কাজ করে সে দেখা যাবে যে এই রাস্তা দিয়ে এসে সে এই রাস্তা দিয়ে যেতে পারে এবং এই রাস্তা দিয়ে যেতে পারে। তো আমি প্রথমে ধরলাম যেহেতু এখানে রোদ আছে, তো এই রোদ হওয়ার কারণে সে এই রাস্তাটা অ্যাভয়েড করলো ইনিশিয়ালি। সে এই রাস্তাতে গেল, এই রাস্তাতে যদি যায় সে দেখবে যে এখানে এসে সে এন টাইপ এর মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। তো এন টাইপের মধ্যে দিয়ে যখন অগ্রসর হবে তখন এটা কি হবে, এটা হচ্ছে রিভার্স বায়াসের মতো কাজ করবে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমার কোনো প্রয়োজন ছাড়াই নাই হয়ে যাবে। তো প্রয়োজন যেহেতু নাই সে নাই হয়ে যাবে, অর্থাৎ আমার একমাত্র ওয়ে থাকে সে D1 দিয়ে যে ইলেকট্রনটা আসবে সে মোটামুটি এইখান দিয়ে এসে এইখান দিয়ে যে এইখান দিয়ে এসে সার্কিট পূরণ করবে। এবং এক্ষেত্রে আমরা দেখতেছি যে দিক দিয়ে এসি কারেন্টটা এসেছে সেদিক দিয়ে গেল এবং তার দিকে কোনো পরিবর্তন নেই, তার মানেও কোনো পরিবর্তন নেই। অর্থাৎ আমি এখান থেকে একটা রিডিং পেলাম, যে রিডিংটা আউটপুট ভোল্টেজ হিসাবে পেলাম সেটা হচ্ছে D1। সেই D1টা আসলে ডিসি কারেন্টে একমুখীকরণে পড়ে গেল। পরবর্তীতে যদি আমি সেকেন্ড হাফ ওয়েভ নিয়ে কাজ করি, এই ওয়েভটা নিয়ে কাজ করি এবং একটু মুছে নিই। তো আমি যদি সেকেন্ড হাফ নিয়ে কাজ করি এবং এটাকে এখানে ইমপ্লিমেন্ট করি তাহলে দেখা যাবে যে এখান থেকে যেহেতু নিচ থেকে শুরু হয়েছে নেগেটিভ পজিটিভ, তো নেগেটিভ পজিটিভ একইভাবে স্বকীয় আবেশ প্রক্রিয়া এসছে এইখান দিয়ে যে সে এইখান দিয়ে নেগেটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, স্বকীয় আবেশ নেগেটিভ এটা পজিটিভ হবে। তো আমরা ফার্স্টে ধরি যে পজিটিভের পাশ থেকে এইভাবে ট্রান্সমিশনটা ঘটতেছে ইলেকট্রনের। তো পজিটিভ পাশ এখানে পিকে পায় এসে ফরওয়ার্ড বায়াস হিসাবে যাবে, তো ফরওয়ার্ড বায়াস হিসাবে যে সে এইখান দিয়ে এই রাস্তায় যেতে পারে, তো এই রাস্তায় যেতে পারে। তো আমরা প্রথমে ধরলাম যে ইনিশিয়ালি সে রেজিস্ট্যান্সের রাস্তা অ্যাভয়েড করলো, অ্যাভয়েড করার পরে সে এই রাস্তা দিয়ে গেল। তো এই রাস্তাতে আমার সেটআপটা ছিল এইভাবে, তো এখানে পি এটা এন। তো এইখানে ইলেকট্রন এসে দেখলো যে সে এন কে পাচ্ছে, অর্থাৎ এখানে রিভার্স বায়াস, অর্থাৎ এইখানে আসলে আমার সার্কিট পিএনটা আসলে ডায়োডটার কোনো প্রয়োজন থাকলো না, বাট এটা বাদ হয়ে গেল। অর্থাৎ তার রাস্তা থেকে একটাই, সে এই রাস্তা দিয়ে যে সে সার্কিট পূরণ করবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি একই দিক দিয়ে আমি একটা আউটপুট ভোল্টেজ পাচ্ছি, যে ভোল্টেজটার মান সেমই থাকতেছে। অর্থাৎ আমি এখানে D2 রাস্তাতে যাওয়া আর একটা আউটপুট ভোল্টেজ ডিসি দিয়ে পাচ্ছি। সো একইভাবে পরবর্তী যদি আমরা এইটা নিয়ে কাজ করি তো সেটাও আমি এভাবে পাচ্ছি, আবার যদি এটা নিয়ে কাজ করি সেখানে এভাবে পাচ্ছি। এভাবে আসলে আমরা এই যে সার্কিটের সাহায্যে ফুল ওয়েভটাকে রেকটিফাই করতে পারতেছি এসি টু ডিসি। তো এই যে রেকটিফাই করার প্রসেস, এই প্রসেসে আসলে আমাদের কোনো ওয়েভে অপচয় হচ্ছে না, কোনো হাফ ওয়েভ সিগন্যাল পাচ্ছি না এমন না, সবগুলোতে সিগন্যাল পাচ্ছি এবং একই দিকে পাচ্ছি, এই জন্য এটাকে ফুল ওয়েভ রেকটিফিকেশন বলি। আমাদের আজকের লাস্ট টপিক হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন ইউজিং ব্রিজ। তো ব্রিজ ইউজ করে কিভাবে করি সেটার একটা প্রসেস আমরা নেক্সটে দেখব। আচ্ছা, ব্রিজ রেকটিফিকেশন। তো এইখানে অ্যাজ ইউজুয়াল আগের সেটআপে আমরা এখানে একটা এসি সাইনোসয়েডাল কার্ভ নিয়েছি এবং পরবর্তীতে একটা ডিসি কার্ভ নিয়েছি, যেটা আমরা আউটপুট হিসেবে পাবো। কি পাবো সেটা আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা প্রথমে যদি এতটুকু নিয়ে কাজ করি, তো আমাদের এইখানে যে সেটিংটা, এই সেটিংটা আসলে এইভাবে পিএন এর এরকম সংযোগ ছাড়া আসলে সম্ভব না। এবং এখানে হুইটস্টোনের মতো একটা আমরা ফিগার দেখতে পারি, দেখি এটা মোটামুটি ব্রিজ রেকটিফিকেশন নামকরণ করা হয়। তো এইখানে আসলে আমাদের D2 যে স্ট্রাকচার সেটা দাঁড়াবে হচ্ছে এরকম, আর এইখানে যে আমাদের D3 সেটা দাঁড়াবে মোটামুটি এরকম। তো এইখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে প্রথমে হাফ ওয়েভ নিয়ে যদি আমি কাজ করি এবং হাফ ওয়েভটা যদি এখানে ইমপ্লিমেন্ট করি, তো সেইখানে দেখা যাবে যে যেহেতু এখানে উপর থেকে শুরু হয়েছে, তো এটা অবশ্যই পজিটিভ হবে এবং এটা হবে নেগেটিভ। তো এটা যদি নেগেটিভ হয় তো এটা হবে পজিটিভ একই প্রসেসে, এবং এটা হবে নেগেটিভ। আমি একটু ওভাররাইট করতেছি একটু মশা লেখা সুবিধার জন্য। তো এটাও স্বাভাবিকভাবে পজিটিভ হবে এবং এটা হবে নেগেটিভ। তো দেখা যাবে প্রথম প্রসেসে আমার পজিটিভ কারেন্টটা এদিক দিয়ে সে যাবে, পজিটিভ কারেন্ট এদিক দিয়ে যে সে প্রথমে পাচ্ছে D2 কে পাচ্ছে হচ্ছে পি হিসাবে এবং ফরওয়ার্ড বায়াস হিসাবে। D1 দেশে কেন যাবে না, কারণ D1 এর প্রথমে আছে এন টাইপ অর্ধপরিবাহী এবং পজিটিভ সাইড যখন এন এর সাথে মিলিত হবে তখন কিন্তু আসলে সেটা রিভার্স বায়াস হিসেবে থাকবে, অর্থাৎ এই রাস্তাতে কিন্তু কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ এটা নাই। তো আমরা D2 দিয়ে যখন আমার কারেন্ট যাবে, তো D2 দিয়ে যখন কারেন্ট যাবে সেই আর এর রাস্তাতেও যেতে পারে,
আবার সে D4 এর রাস্তাতেও যেতে পারে। তো আর এর রাস্তাতে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখবো যে বাধার সম্মুখীন, সে রোধের বাধার সম্মুখীন হওয়ার কারণে আসলে ধরলাম ফার্স্টে সে D4 তে যাচ্ছে। তো D4 তে যেতে গেলে সে পাবে যে D4 এর প্রথমে হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। সো এন টাইপ অর্ধপরিবাহী হওয়ার কারণে সে এখানে একটা রিভার্স বায়াসের সৃষ্টি হবে, অর্থাৎ এই রাস্তা দিয়ে সে যাবে না, এই রাস্তা দিয়ে সে যাবে না, এটা হচ্ছে নাই হয়ে যাবে। অর্থাৎ সে এদিক দিয়ে এসে এইভাবে যে এইখানে আবার সে পি টাইপকে ফরওয়ার্ড বায়াস হিসেবে ব্যবহার করে এই রাস্তা দিয়ে সে যায়, সার্কিট পূরণ করে সে আমাদের আউটপুট ভোল্টেজ প্রোভাইড করবে এই আর এর রেসপেক্টিভ আর এর অ্যাক্রসে। তো আমরা এখানে ফার্স্ট ওয়েভের জন্য আমরা একটা আউটপুট ভোল্টেজ পাবো। সেই আউটপুট ভোল্টেজটা রাস্তা আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে সেই রাস্তাটা হচ্ছে D2 এবং D3, অর্থাৎ আমি যে আউটপুট রাস্তা একটা ওয়েভ আঁকবো এখানে সেইটা D2 এবং D3 দিয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমরা পরের ওয়েভটা নিয়ে চিন্তা করি। তো এর আগে আমি একটু ফিগারটা মুছে নিই। তো এইখানে এটা ছিল এরকম, এইখানে এটা ছিল এরকম। তো আমরা দেখি যে আসলে হাফ ওয়েভটা যদি এখানে ইমপ্লিমেন্ট করি সেটা কি দাঁড়ায়। তো আমি দেখি যে নিচ থেকে শুরু হয়েছে, এটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ আগের মতোই। তো এইভাবে সক্রিয় আবেশ প্রক্রিয়ায় সে নেগেটিভ পজিটিভ ভাবে আদিত হয়েছে, এবং আদিত হওয়ার পরে এইখান দিয়ে আমরা যখন পজিটিভ সাইডটা নিয়ে কাজ করি, সরি, এখানে যদি এখন আমরা পজিটিভ সাইডটা নিয়ে কাজ করি, পজিটিভ কারেন্টটা এইখান দিয়ে যাবে, যার পরে সে প্রথমে D4 কে পাবে পি টাইপ হিসাবে এবং ফরওয়ার্ড বায়াস হিসাবে। তো D4 কে ফরওয়ার্ড বায়াস হিসাবে যখন যদি পায় সে এই রাস্তাতে যাবে, যেহেতু D3 কে সে রিভার্স বায়াস হিসাবে পাচ্ছে, সে D3 তে যাবে না। তো এখান দিয়ে যায় সে R দিয়েও যেতে পারে এবং সে D2 দিয়েও যেতে পারে, কিন্তু D2 কেও সে আবার রিভার্স বায়াস হিসেবে পাচ্ছে, অর্থাৎ D2 এখানে অকার্যকর হিসেবে মানে হয়ে যাবে। সো R দেশে যাওয়ার পর আবার D1 এসে যাচ্ছে, D1 রাস্তা দিয়ে যে সেভাবে বর্তনী পূরণ করে আমাকে একই দিক দিয়ে সেম মানে রিডিং দিচ্ছে। অর্থাৎ আমি যদি এটার কথা চিন্তা করি, আমি এই ওয়েভটার জন্য এইখানে আমি একটা ওয়েভ পাবো যেটা হচ্ছে D1 বা D4 রাস্তাতে গেছে বা D4 D1 রাস্তাতে গিয়েছে। পরবর্তীতে এই হাফ ওয়েভ গুলো নিয়ে যদি আমি চিন্তা করি, সে একইভাবে আমি এরকম কার্ভ দেখতে পাবো। সেই একইভাবে ব্রিজের সাহায্যে আমি এসি কারেন্টকে ডিসি কারেন্টে রেকটিফাই করতে পারতেছি, এবং এভাবে আমরা আসলে ডায়োডকে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করে আসতেছি। এটা আমাদের মানে দৈনন্দিন জীবনে যে ইলেকট্রনিক্স দ্রব্যগুলো ব্যবহার করি সেগুলো যে উত্তরোত্তর সাফল্য তৈরি হয়েছে বা এদের মধ্যে যে যুগান্তকারী বিপ্লব তৈরি হয়েছে, এগুলোর পিছনে কিন্তু এই রেকটিফিকেশন বা ডায়োডের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরো জানার চেষ্টা করব। আমাদের আসলে এইখানে যে সিলেবাস, তাতে সত্যিকার অর্থে আমাদের এর সম্পর্কে সম্যক ধারণাটা ঠিক কতটুকু পাওয়া যায় এটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু এটা নিয়ে আসলে আমরা জ্ঞানমূলক বা বেসিক ধারণা পেতে পারি, কিন্তু আসলে সম্যক ধারণা পেতে হলে আমাদের অনেক বেশি হায়ার স্টাডি করতে হবে। কারো যদি আলাদা কোয়ারি থাকে সে এই বিষয়ে পড়াশোনা করতে পারে। তো আজকের ক্লাস আমি কন্ডাক্ট করেছি, আমার নাম হচ্ছে মুনতাসির রুবায়েত, আমি বুয়েটে পড়াশোনা করি, থার্ড ইয়ার স্টুডেন্ট। আমার মোবাইল নাম্বার হচ্ছে 0192428125। যে কোনো প্রয়োজনে আমাকে বা পেজে ডাইরেক্ট মেসেজ পাঠাতে পারেন। যে কোনো বিজ্ঞান বিষয়ের সমস্যার সমাধান আমরা সচেষ্ট থাকবো। আশা করি আজকের ক্লাস সবার কাছে খুব বোধগম্য ছিল। যে কোনো পরামর্শ উপদেশ বা আমাদের ক্লাসগুলো নিতে কেউ যদি আগ্রহ প্রকাশ করেন আমাদেরকে দয়া করে জানাবেন। তো আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন।